আমার নাম রাশেদ। ছোটবেলা থেকেই আমি খুব গরিব পরিবারের ছেলে। বাবা মারা গেছেন অনেক আগে। মা অসুস্থ। সংসারে শুধু আমি আর আমার ছোট বোন নীলা। প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করেই আমাদের সংসার চলে। আমাদের গ্রামের পাশেই একটা বিশাল জঙ্গল। মানুষ বলে ওই জঙ্গল অভিশপ্ত। সন্ধ্যার পর সেখানে এলে আর কেউ ফিরে আসে না। অনেকে বলে সেখানে জিন থাকে, আবার কেউ বলে পরীদের রাজ্য আছে ওই জঙ্গলের গভীরে। আমি এসব কথায় বিশ্বাস করতাম না, কারণ আমার কাছে ভয় পাওয়ার মতো সময় ছিল না। পেটের ক্ষুধা মানুষের সব ভয় ভুলিয়ে দেয়। সেদিন বিকেলে আমি জঙ্গলের অনেক ভেতরে চলে গিয়েছিলাম, কারণ আগের দিনগুলোতে ভালো কাঠ পাইনি। সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছে। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ দূরে কারো কান্নার শব্দ শুনতে পেলাম। আমি থেমে গেলাম। এই গভীর জঙ্গলে আবার কে কাঁদবে? প্রথমে ভাবলাম ভুল শুনছি, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই কান্না শুনলাম। মেয়েলি কণ্ঠ। আমার বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হলো। গ্রামের মানুষদের কথা মনে পড়ল। তারা বলতো জঙ্গলের জিনরা মানুষের কণ্ঠ নকল করে ডেকে নিয়ে যায়। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু কয়েক পা যাওয়ার পর আবার সেই কান্না। এবার কেমন যেন মায়া লাগলো। আমি নিজের মনকে শক্ত করে শব্দের দিকে এগোতে লাগলাম। জঙ্গলের মাঝখানে একটা পুরনো পুকুর আছে। মানুষ বলে সেখানে রাতে নাকি অদ্ভুত আলো দেখা যায়। কান্নার শব্দটা সেখান থেকেই আসছিল। আমি ধীরে ধীরে ঝোপ সরিয়ে সামনে তাকাতেই থমকে গেলাম। পুকুরের ধারে একটা মেয়ে বসে আছে। সাদা পোশাক, লম্বা কালো চুল, চাঁদের আলোয় মুখটা যেন জলজল করছে। আমি জীবনে এত সুন্দর কাউকে দেখিনি। মেয়েটা কাঁদছিল। হঠাৎ সে আমার দিকে তাকাল। তার চোখ দুটো অদ্ভুত সুন্দর, কিন্তু চোখের ভেতরে ভয় স্পষ্ট। সে কাঁপা গলায় বলল, আমাকে বাঁচান। আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, কে আপনি? এখানে কি করছেন? মেয়েটা কিছু বলার আগেই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত গর্জনের শব্দ ভেসে এলো। আমি চমকে পিছনে তাকালাম। চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা দৌড়ে এসে আমার হাত ধরে ফেল। তার হাত বরফের মতো ঠান্ডা। সে আতঙ্কিত গলায় বলল, ওরা এসে গেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলের অন্ধকার থেকে কয়েকটা লাল জ্বলন্ত চোখ দেখা গেল। জঙ্গলের অন্ধকারে জ্বলতে থাকা চোখগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমার বুকের ভেতর তখন জোরে জোরে ধুকপুক করছে। আমি জীবনে কখনো এমন ভয় পাইনি। মেয়েটা আমার হাত শক্ত করে ধরেছিল। তার পুরো শরীর কাঁপছিল। সে নিচু গলায় বলল, দয়া করে আমাকে ওদের হাতে তুলে দেবেন না। আমি কাঁপা গলায় বললাম, ওরা কারা? ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো, রাজকন্যাকে আমাদের হাতে তুলে দাও। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাজকন্যা? আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকালাম। সে চোখ নামিয়ে ফেলল। হঠাৎ অন্ধকার থেকে তিনজন মানুষ বেরিয়ে এলো, কিন্তু তাদের দেখে আমার বুক কেঁপে উঠল। ওরা পুরোপুরি মানুষ না। তাদের চোখ লাল, মুখ অস্বাভাবিক ফ্যাকাশে, আর শরীরের চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু ঘুরছে। একজন সামনে এগিয়ে এসে বলল, মানুষ, ওকে আমাদের হাতে দাও, না হলে তোর মৃত্যু নিশ্চিত। আমি গিলে ফেললাম। আমার ভয় লাগছিল, খুব ভয়। কিন্তু জানি না কেন মেয়েটার আতঙ্কিত মুখটা দেখে তাকে একা ছেড়ে দিতে মন চাইল না। আমি ধীরে ধীরে কুঠারটা শক্ত করে ধরলাম। আমি কাউকে তোমাদের সাথে যেতে দেব না। আমার কথা শুনে ওরা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর একসাথে বিকট হাসিতে ফেটে পড়ল। একজন মানুষ আমাদের থামাবে? হঠাৎ চারপাশের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা খুব খারাপ হতে যাচ্ছে। মেয়েটা কাঁপা গলায় বলল, ওরা জিন। আমার বুক ধপ করে উঠল। জিন? গ্রামে মানুষের গল্পগুলো হঠাৎ সত্যি মনে হতে লাগলো। সামনের জিনটা এবার গর্জে উঠল। শেষবারের মতো বলছি, ওকে ছেড়ে দাও। আমি পিছিয়ে না গিয়ে বললাম, না। হঠাৎ ওরা তিনজন একসাথে আমাদের দিকে ছুটে এলো। আমি ভয়ে চোখ বন্ধ করে কুঠারটা সামনে চালিয়ে দিলাম। তারপরেই একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। আমি চোখ খুলে দেখি একটা জিন মাটিতে পড়ে কাতরাচ্ছে, তার হাত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সেন্টেন্স বাকি দুজন বিস্ময়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও হতবাক। একজন জিন দাঁত কিরমির করে বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই মেয়েটা আমার হাত আরো শক্ত করে ধরল। দৌড়ান।
আমরা দৌড়াতে শুরু করলাম। জঙ্গলের ভেতর দিয়ে পাগলের মতো ছুটছিলাম। পেছন থেকে জিনগুলোর গর্জন শোনা যাচ্ছিল। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। মেয়েটা আশ্চর্যভাবে খুব দ্রুত দৌড়াচ্ছিল, যেন সে জঙ্গল প্রতিটা পথ চেনে। কিছুক্ষণ পর আমরা একটা পুরনো ভাঙা কুড়ে ঘরের সামনে এসে থামলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এখানে কেন? সে দ্রুত বলল, ওরা এখানে ঢুকতে পারবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, কারণ এই জায়গাটা আমার বাবার তৈরি সুরক্ষিত আশ্রয়। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। তোমার বাবার তৈরি আশ্রয় মানে? সে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। বাইরে তখনও জিনগুলোর গর্জন শোনা যাচ্ছে। কুড়ে ঘরে চারপাশে হালকা নীল আলো জ্বলছিল। মেয়েটা ধীরে ধীরে বলল, আপনি যা ভাবছেন আমি সাধারণ মানুষ না। আমার বুক কেঁপে উঠল। আমি এক পা পিছিয়ে গেলাম। তাহলে তুমি কে? সে মাথা নিচু করল, তারপর খুব আস্তে বলল, আমি পরীদের রাজ্যের রাজকন্যা। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আজকের রাতটা যেন স্বপ্নের মতো লাগছিল। কিছুক্ষণ আগেও আমি ছিলাম এক সাধারণ কাঠুরে, আর এখন আমি বসে আছি এক রহস্যময় মেয়ের সামনে, যে নিজেকে পরীদের রাজকন্যা বলছে। আমি শুকনো গলায় বললাম, এগুলো কি সত্যি? মেয়েটা ধীরে মাথা তুলল। তার চোখ দুটো তখন অদ্ভুত নীল আলোয় জ্বলছে। হ্যাঁ, আর যারা আমাদের পিছু নিয়েছে ওরা অন্ধকার জিন। আমি কথা হারিয়ে ফেললাম। হঠাৎ বাইরে থেকে বিকট শব্দ হলো। মনে হলো কেউ কুড়ে ঘরের দরজায় আঘাত করলো। রাজকন্যা, তুমি পালাতে পারবে না। মেয়েটা ভয়ে কেঁপে উঠল। আমি দ্রুত দরজার দিকে তাকালাম। দরজার চারপাশে নীল আলো কাঁপছে। সে আতঙ্কিত গলায় বলল, ওরা সুরক্ষা ভাঙার চেষ্টা করছে। আমি বললাম, কিন্তু ওরা তোমাকে ধরতে চাইছে কেন? মেয়েটার চোখ ভিজে উঠল। কারণ আমি তাদের রাজাকে বিয়ে করতে রাজি হইনি। আমার বুক ধপ করে উঠল। সে আবার বলল, ওরা আমার বাবা মাকে বন্দি করেছে, পুরো পরীর রাজ্য দখল করে নিয়েছে। আমি হতভম্ব হয়ে শুনছিলাম। আর তুমি পালিয়ে এসেছ? সে মাথা নাড়ল। বাবা আমাকে এই জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, মানুষের জগতে লুকিয়ে থাকলে হয়তো আমি বাঁচব। বাইরে আবার আঘাতের শব্দ হলো। এইবার পুরো কুড়ে ঘর কেঁপে উঠল। আমি ভয়ে বললাম, এখন কি হবে? মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে আমার দিকে তাকাল। আপনি চাইলে এখনই চলে যেতে পারেন, এটা আপনার যুদ্ধ না। আমি দরজার দিকে তাকালাম, তারপর তার ভীত মুখটার দিকে। জানি না কেন, কিন্তু তাকে একা রেখে যেতে মন চাইল না। আমি ধীরে ধীরে কুঠারটা হাত তুলে নিলাম। আমি কোথাও যাচ্ছি না। মেয়েটার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনি বুঝতে পারছেন না, ওরা খুব ভয়ঙ্কর। আমি হালকা হাসলাম। সেন্টেন্স ইনসাইড, আমি গরিব মানুষ, ভয়ঙ্কর জিনিসের সাথে লড়াই করেই বেঁচে আছি। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর প্রথমবারের মতো হালকা হাসল। আমি থমকে গেলাম। এত ভয়ের মাঝেও মেয়েটাকে অবিশ্বাস্য সুন্দর লাগছিল। হঠাৎ বাইরে সবকিছু একদম চুপ হয়ে গেল। আমি কপাল কুঁচকে বললাম, ওরা চলে গেছে? মেয়েটার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, না, ওরা কখনো এত সহজে যায় না। কুড়ে ঘরে ভেতর হঠাৎ এমন নীরবতা নেমে এলো যে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি কুঠারটা শক্ত করে ধরে দরজার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা যে নিজেকে পরীদের রাজকন্যা বলছে, ধীরে ধীরে জানালার পাশে গিয়ে বাইরে তাকাল। তারপর কাপা গলায় বলল, ওরা আশেপাশেই আছে। আমি নিচু গলায় বললাম, তুমি কি ওদের দেখতে পাচ্ছ? সে মাথা নাড়ল। না, কিন্তু ওদের উপস্থিতি অনুভব করতে পারছি। হঠাৎ কুড়ে ঘরের ভেতরে বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার শরীর কেঁপে উঠল। ঠিক তখনই ছাদের উপর কারো হাঁটার শব্দ শোনা গেল। ধূপ, ধূপ, ধূপ। আমার বুকের ধূপপুকানি বেড়ে গেল। আমি ভয়ে উপরের দিকে তাকালাম। মেয়েটা আতঙ্কিত হয়ে বলল, ওরা ভেতরে ঢোকার পথ খুঁজছে। হঠাৎ ছাদের এক কোণ ভেঙে কালো ধোঁয়ার মতো কিছু একটা নিচে নামতে শুরু করলো। আমি পিছিয়ে গেলাম। ধোঁয়ার ভেতর ধীরে ধীরে একটা মুখ তৈরি হলো, লাল চোখ, ভয়ঙ্কর হাসি। আমি জমে গেলাম। ওটা ফিস ফিস করে বলল, রাজকন্যা পালিয়ে আর কতদিন বাঁচবে?
মেয়েটা আমার পেছন চলে এলো। আমি কাপা গলায় বললাম, এটা কি? সে ফিস ফিস করে বলল, ছায়া জিন। হঠাৎ সেই জিনটা অস্বাভাবিক গতিতে আমাদের দিকে ছুটে এলো। আমি চোখ বন্ধ করে কুঠার চালিয়ে দিলাম, কিন্তু এবার কুঠারটা যেন ধোঁয়ার ভেতর দিয়ে চলে গেল। কোনো কাজ হলো না। জিনটা আমার গলা চেপে ধরল। আমি শ্বাস নিতে পারছিলাম না। তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি বরফের ভেতর ডুবে যাচ্ছি। ঠিক তখনই মেয়েটা চিৎকার করে উঠল, নাহরিন। তার হাত থেকে হঠাৎ নীল আলো বেরিয়ে এলো। সেই আলো জিনটার গায়ে লাগতেই ও বিকট চিৎকার করে পিছিয়ে গেল। পুরো কুড়েঘর কেঁপে উঠল। আমি মাটিতে পড়ে হাঁপাতে লাগলাম। মেয়েটার চারপাশে তখন নীল আলো ঘুরছে। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। সে হাত তুলে দাঁড়িয়েছিল, আর তার চুল বাঁচে উঠছিল, ঠিক যেন কোনো জাদুকরী রাজকন্যা। জিনটা দাঁত কিরমির করে বলল, তোমার শক্তি দুর্বল হয়ে গেছে রাজকন্যা। মেয়েটার কণ্ঠ এবার শক্ত, তবুও তোদের থামানোর জন্য যথেষ্ট। হঠাৎ জিনটা বিকট হাসি দিল। আমাদের রাজা খুব শিগগিরই আসছে। আমার বুক ধক করে উঠল। রাজা? জিনটা আমার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে বলল, আর মানুষ, তুই খুব বড় ভুল করেছিস। রাজকন্যাকে সাহায্য করার শাস্তি তোকে দিতেই হবে। ঠিক তখনই কুড়েঘরের চারপাশের নীল আলো হঠাৎ দুর্বল হয়ে যেতে শুরু করলো। মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কিত গলায় বলল, না, সুরক্ষা ভেঙে যাচ্ছে। মেয়েটার কথা শেষ হতেই পুরো কুড়েঘর প্রচণ্ডভাবে কেঁপে উঠল। চারপাশের নীল আলো একবার জ্বলে আবার নিভে যাচ্ছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি বাইরে থেকে জায়গাটাকে চেপে ধরেছে। আমার বুকের ভেতর আতঙ্ক জমে উঠল। আমি কাঁপা গলায় বললাম, এখন কি হবে? মেয়েটা দ্রুত আমার হাত ধরে বলল, আমাদের এখান থেকে বের হতে হবে। ঠিক তখনই ছায়া জিনটা বিকট হাসি দিয়ে বলল, দেরি হয়ে গেছে। হঠাৎ দরজাটা প্রচণ্ড শব্দে ভেঙে গেল। বাইরে ঘন কালে কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে আরো অনেকগুলো লাল চোখ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মেয়েটা নিচু গলায় বলল, ওরা পুরো এলাকা ঘিরে ফেলেছে। আমি কুঠারটা শক্ত করে ধরলাম, যদিও বুঝতে পারছিলাম সাধারণ অস্ত্র দিয়ে ওদের থামানো যাবে না। হঠাৎ কুড়েঘরের মেঝেতে অদ্ভুত কিছু চিহ্ন জ্বলতে শুরু করলো। মেয়েটা চমকে উঠল। না। আমি বললাম, কি হয়েছে? সে আতঙ্কিত চোখে বলল, ওরা কালো মন্ত্র ব্যবহার করছে। ঠিক তখনই চারপাশের বাতাস ভারী হয়ে গেল। আমার মাথা ঘুরতে লাগলো। মনে হচ্ছিল কেউ আমার কানের কাছে ফিসফিস করছে, পালাতে পারবি না, মরে যাবি। আমি মাথা চেপে ধরলাম। মেয়েটা আমার সামনে এসে দাঁড়াল। ওদের কণ্ঠ শুনবেন না। তার হাত থেকে আবার নীল আলো বের হলো। কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু হঠাৎ ছায়া জিমটা হাত তুলতেই মেয়েটা ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমি আতঙ্কিত হয়ে তার পাশে বসে পড়লাম। কি হয়েছে? সে কষ্টে বলল, ওরা আমার শক্তি কেড়ে নিচ্ছে। আমার বুক কেঁপে উঠল। জিনটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। শেষ হয়ে গেছে রাজকন্যা। আমি দাঁত চেপে উঠে দাঁড়ালাম। এক পা সামনে আসবি না? জিনটা আমার দিকে তাকিয়ে হেসে উঠল। একজন সাধারণ মানুষ আমাদের থামাবে? হঠাৎ জানি না কোথা থেকে আমার ভেতরে রাগ চলে এলো। আমি দৌড়ে গিয়ে কুঠার দিয়ে ওকে আঘাত করলাম। এইবার অদ্ভুত কিছু ঘটল। কুঠারের ধার হঠাৎ নীল আলোয় জ্বলে উঠল, আর আঘাত লাগতেই জিনটা বিকট চিৎকার করে পিছিয়ে গেল। চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। সব জিন বিস্ময়ে থেমে গেল। আমি নিজেও হতবাক। আমার হাতে ধর কুঠারটা এখনো নীল আলো ছড়াচ্ছে। মেয়েটা অবিশ্বাসের চোখে বলল, অসম্ভব। আমি কাঁপা গলায় বললাম, এটা কি হচ্ছে? সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন বিস্ময় আর ভয় একসাথে। আপনার ভেতরে নূরের শক্তি আছে? আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। নূরের শক্তি? ঠিক তখনই বাইরে হঠাৎ সব জিন একসাথে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। চারপাশ একদম নিস্তব্ধ। তারপর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ ভেসে এলো। ধূপ ধূপ ধূপ। মেয়েটার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় ফিসফিস করে বলল, ও এসে গেছে।
নূর পাথরের আলো ধীরে ধীরে নিভে যেতে লাগলো। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল শরীরের ভেতর থেকে জীবন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। মেহেরি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছিল। রাশেদ, চোখ খুলুন প্লিজ। আমি কষ্ট করে তার দিকে তাকালাম। চাঁদের আলোয় তার মুখটা ভিজে গেছে চোখের পানিতে। আমি দুর্বল গলায় বললাম, সব শেষ হয়েছে? সে কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। হ্যাঁ, দরজা বন্ধ হয়ে গেছে। আমি হালকা হাসলাম। দূরে তাকিয়ে দেখলাম আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, কালো মেঘ মিলিয়ে যাচ্ছে, গ্রামের আগুনও কমে এসেছে। হয়তো মানুষ বেঁচে গেছে। আমার বুকের ভেতর শান্তি নেমে এলো, কিন্তু শরীরটা আরো ঠান্ডা হয়ে আসছিল। মেহরিন আতঙ্কিত হয়ে বলল, না, আপনার শরীর এত ঠান্ডা কেন? আমি উত্তর দিতে পারলাম না। হঠাৎ নূর পাথরটা পুরোপুরি নিভে গেল, আর সেই মুহূর্তে আমার বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হলো। আমি কাশতে কাশতে রক্ত বের করলাম। মেহরিন চিৎকার করে উঠল। না, সে কাঁপা হাতে আমার মুখ ধরল। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। আমি কষ্টে হাসলাম। মনে হয় আমার সময় শেষ। সে মাথা নাড়তে লাগলো। না, আমি আপনাকে মরতে দেব না। হঠাৎ তার চারপাশে নীল আলো জ্বলতে শুরু করলো। আমি বিস্ময়ে তাকালাম। মেহরিন চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে লাগলো। তার হাত থেকে নীল আলোর রেখা বের হয়ে আমার শরীরে ঢুকতে লাগলো। কিন্তু কয়েক সেকেন্ড পর সে ব্যথায় কেঁপে উঠল। তার ঠোঁট দিয়ে রক্ত বের হয়ে এলো। আমি আতঙ্কিত হয়ে বললাম, থামো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে হারাতে পারবো না। আমি দুর্বল হাতে তার হাত ধরলাম। নিজেকে শেষ করে দিও না। ঠিক তখনই পাহাড়ের চারপাশে অদ্ভুত আলো জ্বলে উঠল। চারদিকে অসংখ্য ছোট ছোট সাদা আলোর গোলা ভেসে বেড়াচ্ছে। মেহরিন অবাক হয়ে চারপাশে তাকাল। এগুলো... হঠাৎ সেই আলোগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমার গলার নিভে যাওয়া নূর পাথরটা আবার হালকা জ্বলতে শুরু করলো। তারপর চারপাশে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, রক্ষকের আত্মত্যাগ বৃথা যায় না। আমার বুক কেঁপে উঠল। এই কণ্ঠ... বাবা? সেন্টেন্স। আমি আতঙ্কিত চোখে চারপাশে তাকালাম। সাদা আলোগুলোর মাঝখানে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হলো। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। বাবা! তিনি আগের মতোই দাঁড়িয়ে আছেন, মুখে শান্ত হাসি। আমার চোখ ভিজে উঠল। বাবা! মেহরিন বিস্ময়ে ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? বাবা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলেন। তারপর নিচু হয়ে আমার মাথায় হাত রাখলেন। তুই নিজের ভাগ্য পূরণ করেছিস, রাশেদ। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি পারলাম। তিনি মুচকি হাসলেন। আলো সবসময় পথ খুঁজে নেয়। ঠিক তখনই নূর পাথরটা আবার তীব্র আলো ছড়াতে শুরু করলো। নূর পাথর... জারিফের কণ্ঠে প্রথমবারের মতো ভয় অনুভব করলাম। চারপাশের সব জিনও অবাক হয়ে আমার গলার তাবিজটার দিকে তাকিয়ে আছে। আমি হতবাক হয়ে তাবিজটা হাতে ধরলাম। এটাই সেই পুরনো তাবিজ যেটা মা ছোটবেলায় আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। আমি কাঁপা গায়ে বললাম, এটা শুধু একটা তাবিজ। জারিফ হঠাৎ গর্জে উঠল। চুপ! পুরো কুড়েঘর কেঁপে উঠল। মেয়েটা দ্রুত আমার সামনে এসে দাঁড়াল। জারিফ কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি বহু বছর ধরে এটা খুঁজছি। আমার বুক ধক করে উঠল। কেন? জারিফের চোখে অদ্ভুত আগুন জ্বলে উঠল। কারণ নূর পাথর যার কাছে থাকে সে দুই জগতের দরজা খুলতে পারে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। মেয়েটা আতঙ্কিত গলায় বলল, না, এটা সম্ভব না। জারিফ ঠান্ডা হেসে বলল, তোর বাবা খুব চালাক ছিল, রাজকন্যা। সে পাথরটা মানুষের জগতে লুকিয়ে রেখেছিল। আমি হতবাক হয়ে বললাম, মানে? জারিফ এবার সরাসরি আমার দিকে তাকাল। তোর মা কি কখনো বলেনি তুই আসলে কে? আমার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমার মা সম্পর্কে কিছু বলবি না। জারিফ হালকা হাসল। তুই ভাবিস তুই সাধারণ মানুষ? আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। মেয়েটা দ্রুত বলল, ওর কথা শুনবেন না। কিন্তু ততক্ষণে আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। জারিফ ধীরে ধীরে বলল, তোর বাবা ছিল নূরের রক্ষক।
আমার শরীর কেঁপে উঠল। মিথ্যা। জারিফ বলল, তোর বাবা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারপর নূর পাথর নিয়ে মানুষের জগতে পালিয়ে যায়। আমি মাথা নাড়লাম। না, আমার বাবা তো সাধারণ কাঠুরে ছিল। জারিফের চোখে বিদ্রুপ। তোর মা তোকে সত্যিটা বলেনি? আমার বুক ধকধক করছিল। ছোটবেলার অস্পষ্ট কিছু স্মৃতি হঠাৎ মাথায় ভেসে উঠতে লাগলো। বাবার গলায় একই রকম তাবিজ, রাতে অদ্ভুত আলো, আর বাবার শেষ কথাটা, এই তাবিজ কখনো খুলবি না। আমি কাঁপতে শুরু করলাম। মেয়েটা আমার হাত ধরে বলল, রাশেদ, নিজেকে সামলান। জারিফ এবার হাত বাড়াল। নূর পাথরটা আমাকে দিয়ে দে। আমি এক পা পিছিয়ে গেলাম। না। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। জারিফের চোখ আরো লাল হয়ে উঠল। তুই বুঝতে পারছিস না তুই কি নিয়ে খেলছিস? আমি দাঁত চেপে বললাম, আমি এটা তোকে দেব না। হঠাৎ জারিফ হাত তুলতেই পুরো কুঁড়েঘর বিস্ফোরণের মতো কেঁপে উঠল। আমি আর মেয়েটা মাটিতে পড়ে গেলাম। চারপাশের নীল সুরক্ষা এক মুহূর্তে ভেঙে গেল। সব জিন একসাথে এগিয়ে আসতে শুরু করলো। মেয়েটা আতঙ্কিত হয়ে বলল, রাশেদ, পালান। আমি উঠে দাঁড়াতেই গলার তাবিজটা হঠাৎ তীব্র আলো ছড়াতে শুরু করলো। এত তীব্র আলো যে সবাই চোখ ঢেকে ফেলল। জারিফ বিস্ময়ে পিছিয়ে গেল। আর ঠিক তখনই আমার মাথার ভেতর একটা কণ্ঠ ভেসে এলো, উত্তরের পাহাড়ে যাও, উত্তর পাহাড়ে যাও। কণ্ঠটা এত স্পষ্ট ছিল যে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি চারদিকে তাকালাম, কিন্তু কেউ নেই। চারপাশ এখনো সাদা আলোয় ভরে আছে। জিনগুলো চিৎকার করছে, কেউ সামনে এগোতে পারছে না। জারিফ রাগে গর্জে উঠল, না, এটা হতে পারে না। মেয়েটা বিস্ময়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু শুনেছেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কেউ আমাকে উত্তরের পাহাড়ে যেতে বলছে। মেয়েটার মুখ মুহূর্তে বদলে গেল। তাহলে নূর পাথর আপনাকে পথ দেখাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই তাবিজের আলো আরো তীব্র হয়ে উঠল। হঠাৎ কুঁড়েঘরের মেঝেতে একটা আলোর পথ তৈরি হলো। সেই পথ সরাসরি জঙ্গলের গভীর দিকে চলে গেছে। সবাই থমকে গেল। সেন্টেন্স। জারিফ আতঙ্কিত চোখে সেই পথের দিকে তাকিয়ে রইল। অসম্ভব। আমি বললাম, ওটা কি? মেয়েটা কাঁপা গায়ে বলল, শুধু প্রকৃত রক্ষকের জন্যই নূর পাথর পথ খুলে দেয়। জারিফ গর্জে উঠল, ওদের থামাও। সব জিন একসাথে আমাদের দিকে ছুটে এলো। মেয়েটা আমার হাত শক্ত করে ধরল। দৌড়ান। আমরা আলোর পথ ধরে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে জিনগুলো চিৎকার শোনা যাচ্ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওরা আলোর পথের কাছে আসতেই যেন পুড়ে যাচ্ছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওরা আমাদের অনুসরণ করতে পারছে না কেন? মেয়েটা বলল, নূরের আলো অন্ধকার জিনদের দুর্বল করে দেয়। আমরা জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে লাগলাম। চারপাশের গাছগুলো অদ্ভুত নীল আলোয় জ্বলছে। হঠাৎ পেছন থেকে জারিফে গর্জন ভেসে এলো, তুই পালাতে পারবি না, রক্ষক। আমার বুক ধক করে উঠল। রক্ষক? বারবার এই শব্দটা শুনে মাথা আরো ঘুরছিল। আমি বললাম, আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটা দৌড়াতে দৌড়াতে বলল, আমিও সব জানি না, কিন্তু মনে হচ্ছে আপনার বাবা সত্যি নূরের রক্ষক ছিলেন। আমার চোখের সামনে বাবার মুখ ভেসে উঠল। ছোটবেলায় বাবা প্রায়ই বলতেন, অন্ধকার যত শক্তিশালী হোক, আলো কখন হারায় না। তখন এসব কথা বুঝতাম না। এখন সবকিছু যেন অন্য অর্থ নিচ্ছে। কিছুক্ষণ পর আমরা জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সামনে বিশাল পাহাড়। চাঁদের আলোয় পাহাড়টা অদ্ভুত লাগছিল, যেন পুরো পাহাড়ের গায়ে নীল কুয়াশা লেগে আছে। মেয়েটা থেমে গেল। এটাই উত্তরের পাহাড়? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এখন? ঠিক তখনই পাহাড়ের ভেতর থেকে বিকট গর্জনের শব্দ এলো। মাটি কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে পাহাড়ের গায়ে একটা বিশাল দরজা দেখা দিতে শুরু করলো। পুরনো পাথরের দরজা, চারপাশে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। আমার গলার তাবিজটা আরো দ্রুত জ্বলতে লাগলো। মেয়েটা আতঙ্কিত গলায় বলল, না, এটা তো সিল করা ছিল। মেয়েটার কথা শুনে আমার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি ধীরে ধীরে সেই বিশাল দরজার দিকে তাকালাম। দরজাটা যেন পাহাড়ের ভেতর থেকেই তৈরি হয়েছে। চারপাশে নীল আলো জ্বলছে,
কিন্তু সেই আলোর মাঝেও একটা অদ্ভুত অন্ধকার অনুভব করা যাচ্ছে। আমার গলা নূর পাথরটা থামছেই না। যত দরজার কাছে যাচ্ছি তত বেশি জ্বলছে। আমি কাঁপা গলায় বললাম, এই জায়গাটা কি? মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এটা নূরেদার দুই জগতের মাঝের পথ। আমার বুক ধক করে উঠল। দুই জগতের পথ? সে মাথা নাড়ল। অনেক বছর আগে পড়ি আর জিনদের যুদ্ধের সময় এই দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি বললাম, কেন? মেয়েটার চোখে ভয় ফুটে উঠল। কারণ এই দরজা পুরোপুরি খুলে গেলে মানুষের জগৎ আর অন্ধকার জগৎ এক হয়ে যাবে। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে জারিফের গর্জন ভেসে এলো, ওকে থামাও। আমি পিছনে তাকিয়ে দেখি অন্ধকার জিনগুলো জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে। জারিফের চোখে তখন আগুন। মেয়েটা আতঙ্কিত হয়ে বলল, ওরা চলে এসেছে। আমি বললাম, এখন কি করব? সে দরজার দিকে তাকিয়ে বলল, হয়তো এই দরজার ভেতরেই উত্তর আছে। আমি দ্বিধায় পড়ে গেলাম। ঠিক তখনই আমার মাথার ভেতর আবার সেই কণ্ঠটা শোনা গেল, দরজা খোলো। আমি কেঁপে উঠলাম। মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে বলল, আবার শুনলেন? আমি ধীরে মাথা নাড়লাম। সে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর বলল, হয়তো নূর পাথর আপনাকে ভেতরে রাখছে। পেছন থেকে জারিফ চিৎকার করে উঠল, দরজা খুলবি না। তার কণ্ঠে এবার স্পষ্ট আতঙ্ক। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। প্রথমবার মনে হলো জারিফ সত্যিই ভয় পাচ্ছে। মেয়েটা নিচু গলায় বলল, ওরা ভেতরের কিছু থেকে ভয় পায়। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার মাঝখানে গোল একটা চিহ্ন খোদাই করা, ঠিক আমার তাবিজের মতো। আমার বুক ধকধক করছিল। আমি তাবিজটা খুলে সেই চিহ্নের উপর ধরতেই পুরো পাহাড় কেঁপে উঠল। নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। জারিফ গর্জে উঠল, না। দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর সেই বাতাসের সাথে ভেসে এলো অদ্ভুত সব ফিসফিস কণ্ঠ। আমার শরীর কেঁপে উঠল। দরজার ওপাশে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের গভীরে যেন কিছু একটা জ্বলছে। মেয়েটা আমার হাত শক্ত করে ধরল, সাবধানে থাকবেন। ঠিক তখনই জারিফ হঠাৎ প্রচণ্ড গতিতে আমাদের দিকে ছুটে এলো, আর চোখে উন্মাদনা। নূর পাথর আমার চাই। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমার গলা চেপে ধরল। মেয়েটা চিৎকার করে উঠল, রাশেদ। মেয়েটার কথা শুনে আমার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি ধীরে ধীরে সেই বিশাল দরজার দিকে তাকালাম। দরজাটা যেন পাহাড়ের ভেতর থেকেই তৈরি হয়েছে। চারপাশে নীল আলো জ্বলছে, কিন্তু সেই আলোর মাঝেও একটা অদ্ভুত অন্ধকার অনুভব করা যাচ্ছে। আমার গলা নূর পাথরটা থামছেই না। যত দরজার কাছে যাচ্ছি তত বেশি জ্বলছে। আমি কাঁপা গলায় বললাম, এই জায়গাটা কি? মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এটা নূরেদার দুই জগতের মাঝের পথ। আমার বুক ধক করে উঠল। দুই জগতের পথ? সে মাথা নাড়ল। অনেক বছর আগে পড়ি আর জিনদের যুদ্ধের সময় এই দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি বললাম, কেন? মেয়েটার চোখে ভয় ফুটে উঠল। কারণ এই দরজা পুরোপুরি খুলে গেলে মানুষের জগৎ আর অন্ধকার জগৎ এক হয়ে যাবে। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে জারিফের গর্জন ভেসে এলো, ওকে থামাও। আমি পিছনে তাকিয়ে দেখি অন্ধকার জিনগুলো জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে। জারিফের চোখে তখন আগুন। মেয়েটা আতঙ্কিত হয়ে বলল, ওরা চলে এসেছে। আমি বললাম, এখন কি করব? সে দরজার দিকে তাকিয়ে বলল, হয়তো এই দরজার ভেতরেই উত্তর আছে। আমি দ্বিধায় পড়ে গেলাম। ঠিক তখনই আমার মাথার ভেতর আবার সেই কণ্ঠটা শোনা গেল, দরজা খোলো। আমি কেঁপে উঠলাম। মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে বলল, আবার শুনলেন? আমি ধীরে মাথা নাড়লাম। সে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর বলল, হয়তো নূর পাথর আপনাকে ভেতরে রাখছে। পেছন থেকে জারিফ চিৎকার করে উঠল, দরজা খুলবি না। তার কণ্ঠে এবার স্পষ্ট আতঙ্ক। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। প্রথমবার মনে হলো জারিফ সত্যিই ভয় পাচ্ছে। মেয়েটা নিচু গলায় বলল, ওরা ভেতরের কিছু থেকে ভয় পায়।
আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার মাঝখানে গোল একটা চিহ্ন খোদাই করা, ঠিক আমার তাবিজের মতো। আমার বুক ধকধক করছিল। আমি তাবিজটা খুলে সেই চিহ্নের উপর ধরতেই পুরো পাহাড় কেঁপে উঠল। নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। জারিফ গর্জে উঠল, না। দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর সেই বাতাসের সাথে ভেসে এলো অদ্ভুত সব ফিসফিস কণ্ঠ। আমার শরীর কেঁপে উঠল। দরজার ওপাশে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের গভীরে যেন কিছু একটা জ্বলছে। মেয়েটা আমার হাত শক্ত করে ধরল, সাবধানে থাকবেন। ঠিক তখনই জারিফ হঠাৎ প্রচণ্ড গতিতে আমাদের দিকে ছুটে এলো, আর চোখে উন্মাদনা। নূর পাথর আমার চাই। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমার গলা চেপে ধরল। মেয়েটা চিৎকার করে উঠল, রাশেদ। জারিফের হাত আমার গলা চেপে ধরতেই মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাবে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। নূর পাথরটা আমাকে দে। আমি কষ্টে তার হাত সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর শক্তির কাছে আমি কিছুই না। মেয়েটা চিৎকার করে উঠল, ওকে ছেড়ে দাও। সে হাত তুলে নীল আলো ছুঁড়ে মারল, কিন্তু জারিফ এক ঝটকায় সেটা থামিয়ে দিল। তুই এখনো বুঝলি না রাজকন্যা, তোর শক্তি আমার সামনে কিছুই না। আমি অনুভব করছিলাম চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক তখনই গলার তাবিজটা হঠাৎ প্রচণ্ড গরম হয়ে উঠল। জারিফের মুখ মুহূর্তে বদলে গেল। না। হঠাৎ তাবিজ থেকে বিস্ফোরণের মতো সাদা আলো বের হলো। জারিফ বিকট চিৎকার করে আমাকে ছেড়ে পিছনে ছিটকে পড়ল। আমি মাটিতে পড়ে হাঁপাতে লাগলাম। চারপাশে সাদা আলো ছড়িয়ে পড়েছে, পাহাড় কাঁপছে। দরজাটা আরো খুলে গেছে, আর ভেতর থেকে অদ্ভুত এক শক্তি বেরিয়ে আসছে। জারিফ আতঙ্কিত চোখে সেই দরজার দিকে তাকিয়ে বলল, দরজা বন্ধ কর। মেয়েটা বিস্ময়ে বলল, ও ভয় পাচ্ছে। আমি কষ্টে উঠে দাঁড়ালাম। হঠাৎ দরজার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, রক্ষক। আমার বুক ধক করে উঠল। চারপাশ এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। জারিফ পাগলের মতো চিৎকার করল, ওর কথা শুনবি না। কিন্তু কণ্ঠটা আবার এলো, ভেতরে এসো। আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছিল সেই কণ্ঠ আমাকে ডাকছে। মেয়েটা আমার হাত ধরে বলল, না, এটা ফাঁদও হতে পারে। আমি দ্বিধায় পড়ে গেলাম। ঠিক তখনই জারিফ আবার উঠে দাঁড়াল। এইবার তার চারপাশে কালে আগুন জ্বলছে। যদি দরজা পুরো খুলে যায় তাহলে কেউ বাঁচবে না। তার চোখে প্রথমবার সত্যিকারের আতঙ্ক দেখলাম। আমি বললাম, ভেতরে কি আছে? জারিফ কয়েক সেকেন্ড চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, অন্ধকারের রাজা। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটা আতঙ্কিত গলায় বলল, অসম্ভব, ও তো বহু বছর আগে বন্দী হয়েছিল। জারিফ দাঁত চেপে বলল, আর নূর পাথরই ওর কারাগারের চাবি। আমার মাথা ঘুরতে লাগলো। মানে আমি নিজেই দরজা খুলছি? ঠিক তখনই পাহাড় আরো জোরে কেঁপে উঠল। দরজার ভেতর অন্ধকারে দুটো বিশাল লাল চোখ জ্বলে উঠল। চারপাশের বাতাস মুহূর্তে ভারী হয়ে গেল। মেয়েটা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। না। তারপর সেই অন্ধকার গভীর থেকে বিকট গর্জন ভেসে এলো, অবশেষে মুক্তি, অবশেষে মুক্তি। সেই কণ্ঠটা শুনে মনে হলো পুরো পৃথিবী কেঁপে উঠল। আমার বুকের ভেতর বরফের মতো ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। দরজার ভেতরের অন্ধকারে জ্বলতে থাকা বিশাল লাল চোখ দুটো ধীরে ধীরে আরো কাছে আসছিল। জারিফ প্রথমবারের মতো ভয়ে পিছিয়ে গেল। না, এটা হওয়ার কথা না। মেয়েটা আমার হাত শক্ত করে ধরল। রাশেদ, দরজাটা বন্ধ করতে হবে। আমি কাঁপা গলায় বললাম, কিন্তু কিভাবে? সে দ্রুত বলল, নূর পাথর দিয়ে। আমি গলার তাবিজটার দিকে তাকালাম। ওটা এত তীব্রভাবে জ্বলছে যে ছুঁতেও কষ্ট হচ্ছে। হঠাৎ দরজার ভেতর থেকে বিশাল কালো একটা হাত বেরিয়ে এলো। পুরো হাত ধোঁয়ার মতো অন্ধকারে তৈরি, আঙুলগুলো পাহাড়ের গাছের চেয়েও বড়। চারপাশের বাতাস মুহূর্তে ভারী হয়ে গেল। আমি শ্বাস নিতে পারছিলাম না। মেয়েটা আতঙ্কে ফিসফিস করে বলল, অন্ধকারের রাজা। জারিফ হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। প্রভু,
আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। জারিফ মাথা নিচু করে বলল, আমি আপনাকে মুক্ত করার জন্য সব করেছি। দরজার ভেতর থেকে বিকট হাসির শব্দ এলো। তুই ভেবেছিস আমি তোকে পুরস্কার দেব? জারিফ চমকে মাথা তুলল। পরের মুহূর্তেই কালো হাতটা বিদ্যুতের মতো এগিয়ে এসে জারিফকে চেপে ধরল। জারিফ ভয়ে চিৎকার করে উঠল, প্রভু না! অন্ধকার কণ্ঠটা গর্জে উঠল, যারা অন্ধকারকে মুক্ত করে তারা সবার আগে অন্ধকারেই হারিয়ে যায়। তারপর মুহূর্তের মধ্যে জারিফের শরীর কালো ধোঁয়ায় পরিণত হয়ে গেল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। মেয়েটা কাঁপছিল। ও জারিফকে মেরে ফেলল? আমার মাথা ঘুরছিল। সেন্টেন্স যে জিন রাজাকে দেখে সবাই ভয় পেত সে এক মুহূর্তে শেষ হয়ে গেল। তাহলে এই অন্ধকারের রাজা কতটা ভয়ঙ্কর! হঠাৎ সেই বিশাল লাল চোখ দুটো এবার আমার দিকে তাকাল। রক্ষক! আমার শরীর অবশ হয়ে গেল। নূর পাথর আমাকে দিয়ে দে, আমি কষ্টে বললাম। না। চারপাশের বাতাস হঠাৎ আরো ভারী হয়ে গেল। তুই আমাকে থামাতে পারবি না। মেয়েটা আমার সামনে এসে দাঁড়াল। ওকে স্পর্শ করার সাহস করবেন না? অন্ধকার রাজা বিকট হাসল। একটা দুর্বল পরী আমাকে থামাবে? হঠাৎ কালে শক্তির ঢেউ আমাদের দিকে ছুটে এলো। আমি আর মেয়েটা ছিটকে পড়লাম। আমার মাথা পাথরে আঘাত করলো, চোখ ঝাপসা হয়ে গেল। দূরে শুনতে পেলাম মেয়েটা চিৎকার করছে, রাশেদ, উঠুন! আমি কষ্ট করে চোখ খুললাম। দেখলাম অন্ধকার রাজা ধীরে ধীরে দরজার বাইরে আসছে। তার পুরো শরীর ধোঁয়ার মতো, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। পাহাড়ের চারপাশের গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আকাশ কালো হয়ে গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, যদি ও পুরোপুরি বেরিয়ে আসে সব শেষ হয়ে যাবে। আমি কষ্টে উঠে দাঁড়ালাম। আমার গলার নূর পাথরটা তখনও জ্বলছে। আর ঠিক তখনই মাথার ভেতর আবার সেই রহস্যময় কণ্ঠটা ভেসে এলো, আলোকে জাগাও, আলোকে জাগাও। কণ্ঠটা এবার আগের চেয়ে অনেক শক্তিশালী শোনাল। আমার বুকের ভেতর হঠাৎ কেমন যেন উষ্ণ একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। চারপাশে অন্ধকার, ভয়, মৃত্যু সবকিছুর মাঝেও মনে হলো কোথাও একটা আলো এখনো বেঁচে আছে। অন্ধকার রাজা ধীরে ধীরে দরজার বাইরে বেরিয়ে আসছিল। তার প্রতিটা পদক্ষেপে পাহাড় কাঁপছে। আকাশের চাঁদ কালো মেঘে ঢেকে গেছে। মেয়েটা আতঙ্কে বলল, রাশেদ, কিছু একটা করুন। আমি কাপা হাতে গলার নূর পাথরটা ধরলাম। কিন্তু কিভাবে? কণ্ঠটা আবার ভেসে এলো, ভয় ছেড়ে দাও। হঠাৎ আমার মাথার ভেতর অস্পষ্ট কিছু স্মৃতি ভেসে উঠতে লাগলো। আমি ছোট বাবা আমার সামনে হাঁটু গেড়ে বসে আছেন, তার গলায়ও একই নূর পাথর। তিনি বলছেন, যেদিন অন্ধকার ফিরে আসবে সেদিন আলোকে জাগাতে হবে। আমার বুক কেঁপে উঠল। বাবা তাহলে সব জানতেন? অন্ধকারে রাজা এবার গর্জে উঠল, নূর পাথর আমাকে দে। তার কণ্ঠে পুরো পাহাড় কেঁপে উঠল। আমি অনুভব করলাম ভয়ের কারণে আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। ঠিক তখনই মেয়েটা আমার হাত ধরে ফেলল। তার চোখে পানি। আপনি পারবেন? আমি তার দিকে তাকালাম। সে কাঁপা গলায় বলল, কারণ আপনি অন্ধকারের মতো না। তার কথাগুলো শুনে আমার বুকের ভেতর সাহস ফিরে এলো। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। মায়ের মুখ মনে পড়ল, বাবার মুখ মনে পড়ল, আমার ছোট বোন, আমাদের ছোট্ট ভাঙা ঘর। আমি সবসময় শুধু নিজের পরিবারকে বাঁচাতে চেয়েছি। হয়তো এটাই আমার শক্তি। হঠাৎ নূর পাথরটা তীব্র সাদা আলো ছড়াতে শুরু করল। পুরো পাহাড় আলোকিত হয়ে গেল। অন্ধকারে রাজা প্রথমবার চিৎকার করে উঠল, না! আমি চোখ খুলতেই দেখলাম আমার চারপাশে সাদা আলো ঘুরছে। মেয়েটা বিস্ময়ে ফিসফিস করে বলল, নূরের শক্তি জেগে উঠেছে। অন্ধকার রাজা গর্জে উঠল, অসম্ভব, একজন মানুষ এটা করতে পারে না। আমি জানি না কোথা থেকে সাহস পেলাম। ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। আমার হাতে ধরা কুঠারটাও সাদা আলোয় জ্বলছে। চারপাশের অন্ধকার পিছিয়ে যেতে শুরু করেছে। অন্ধকার রাজার আগে গর্জে উঠল। সেন্টেন্স কলের শক্তির ঢেউ আমার দিকে ছুটে এলো। আমি চোখ বন্ধ করে কুঠারটা সামনে ধরলাম। মুহূর্তের মধ্যে সাদা আলো আর কালো অন্ধকার একসাথে বিস্ফোরিত হলো। পুরো পাহাড় কেঁপে উঠল।
আমি ছিটকে পড়লাম। কানে কিছু শুনতে পাচ্ছিলাম না, চারপাশ শুধু সাদা আলো। তারপর ধীরে ধীরে শুনতে পেলাম রাশিব, মেয়েটার কণ্ঠ। আমি কষ্ট করে চোখ খুললাম, দেখলাম অন্ধকারে রাজা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার শরীর কিছু অংশ সাদা আলোয় পুড়ে যাচ্ছে। সে রাগে গর্জে উঠল, তুই শেষ রক্ষক, শেষ রক্ষক। অন্ধকারের রাজার কণ্ঠে এবার রাগের সাথে ভয়ও মিশেছিল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম, পুরো শরীর ব্যথায় ভরে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, নূর পাথরের আলো এখনো নিভে যায়নি, বরং আগের চেয়ে আরো উজ্জ্বল। মেয়েটা দৌড়ে এসে আমার পাশে দাঁড়াল। আপনি ঠিক আছেন? আমি কষ্টে মাথা নাড়লাম। অন্ধকারের রাজা ধীরে ধীরে পিছিয়ে গেল। তার শরীরের যেসব জায়গায় আলো লেগেছে সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে গর্জে উঠল, এটা শেষ না রক্ষক। হঠাৎ চারপাশের অন্ধকার একসাথে তার শরীর দিকে ফিরে যেতে লাগলো। মনে হচ্ছিল পুরো রাতটাই যেন তার ভেতরে ঢুকে যাচ্ছে। মেয়েটা আতঙ্কিত গলায় বলল, ও আরো শক্তি সংগ্রহ করছে। আমি বললাম, তাহলে এখন কি করব? সে দরজার দিকে তাকাল। দরজাটা এখনো খোলা, ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ওকে পুরোপুরি থামাতে হলে দরজাটা বন্ধ করতে হবে। আমার বুক ধক করে উঠল। কিভাবে? মেয়েটা ধীরে ধীরে আমার গলার তাবিজটার দিকে তাকাল। নূর পাথরে শক্তি দিয়ে। আমি কাপা গলায় বললাম, আর যদি না পারি? সে চুপ করে গেল। তার চোখ দেখে বুঝলাম তাহলে সব শেষ। ঠিক তখনই অন্ধকারের রাজা দুই হাত ছড়িয়ে গর্জে উঠল। সেন্টেন্স, আকাশের কালো মেঘগুলো ঘূর্ণির মতো ঘুরতে শুরু করল। চারপাশের গাছ মাটি থেকে উপড়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না। অন্ধকার রাজা চিৎকার করল, আমি ফিরে এসেছি, এবার সব আলো শেষ হবে। হঠাৎ পাহাড়ের নিচে আমাদের গ্রামের দিক থেকে মানুষের চিৎকার ভেসে এলো। আমি চমকে উঠলাম। দূরে আগুন দেখা যাচ্ছে। আমার বুক কেঁপে উঠল। আমার গ্রাম? মেয়েটা আতঙ্কিত হয়ে বলল, অন্ধকার ছড়িয়ে পড়ছে। আমি দূরে তাকিয়ে দেখলাম কালো ধোঁয়া গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ দৌড়াচ্ছে, ঘরবাড়িতে আগুন লেগেছে। আমার মাথায় শুধু একটা চিন্তা, মা, নীলা। আমি পাগলের মতো নিচে নামতে গেলাম, কিন্তু মেয়েটা আমার হাত ধরে ফেলল। না, এখন গেলে সবাই মারা যাবে। আমি চিৎকার করে বললাম, আমার পরিবার ওখানে। আমার চোখে পানি চলে এলো। মেয়েটা কষ্টের গলায় বলল, তাই তো আপনাকে এটা থামাতেই হবে। আমি থেমে গেলাম। চারপাশে তখন অন্ধকারের ঝড়। অন্ধকার রাজা ধীরে ধীরে আরো বড় হয়ে উঠছে। ঠিক তখনই আবার সেই রহস্যময় কণ্ঠটা শোনা গেল, আলো কখনো নিজের জন্য জ্বলে না। আমার বুক কেঁপে উঠল। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। হয়তো এটাই আমার ভাগ্য। আমি নূর পাথরটা শক্ত করে ধরলাম। মুহূর্তের মধ্যে চারপাশে বিশাল সাদা আলো ছড়িয়ে পড়ল। মেয়েটা বিস্ময়ে পিছিয়ে গেল। আমি অনুভব করলাম আমার শরীরের ভেতরে সব শক্তি যেন জেগে উঠছে। অন্ধকারের রাজা প্রথমবার সত্যিকারের আতঙ্কে চিৎকার করে উঠল। না, অন্ধকারের রাজার চিৎকারে পুরো পাহাড় কেঁপে উঠল। চারপাশের বাতাস যা আগুনের মতো গরম হয়ে গেছে। আমার শরীরের ভেতর দিয়ে সাদা আলোর শক্তি প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছিল আমি আর আগের সেই সাধারণ কাঠুরে রাশেদ নেই। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। আমার চারপাশে সাদা আলো ঘুরছে। অন্ধকার রাজা পিছিয়ে যেতে লাগলো। অসম্ভব। তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। আমি জানি না কোথা থেকে সাহস আসছিল, শুধু মনে হচ্ছিল আমাকে এটা শেষ করতেই হবে। গ্রামের আগুন, মানুষের চিৎকার, মায়ের মুখ, সবকিছু চোখের সামনে ভেসে উঠছিল। মেয়েটা কাঁপা গলায় বলল, রাশেদ, দরজাটা বন্ধ করুন। আমি বিশাল সেই অন্ধকার দরজার দিকে তাকালাম। ভেতর থেকে এখনো কালো ধোঁয়া বের হচ্ছে, আর সেই ধোঁয়া পুরো পৃথিবীকে গ্রাস করতে চাইছে। অন্ধকারের রাজা গর্জে উঠল, তুই যদি দরজা বন্ধ করিস তুইও বাঁচবি না। আমার বুক ধক করে উঠল। মানে? সে বিকট হাসল। নূর পাথরের শেষ শক্তি ব্যবহার করলে তোর আত্মাও পুড়ে যাবে। মেয়েটা আতঙ্কে বলল, না, এটা সত্যি হতে পারে না। অন্ধকার রাজা চিৎকার করে উঠল, তোর বাবা ঠিক এভাবেই মারা গিয়েছিল।
আমার শরীর কেঁপে উঠল। বাবা? তাহলে বাবা সত্যিই রক্ষক ছিলেন? মাথার ভেতর বাবার শেষ মুখটা ভেসে উঠল। তিনি আমাকে বুকে জড়িয়ে বলছেন, একদিন তুই বুঝবি। আমার চোখ ভিজে উঠল। মেয়েটা আমার হাত শক্ত করে ধরল। না, আমি আপনাকে মরতে দেব না। আমি তার দিকে তাকালাম। চাঁদের আলোয় তার চোখে পানি ঝিলমিল করছে। আমি ধীরে ধীরে হেসে বললাম, যদি আমি কিছু না করি তাহলে সবাই মারা যাবে। সে মাথা নাড়তে লাগলো। আমি কিছু একটা উপায় খুঁজে বের করব। আমি জানতাম সময় নেই। অন্ধকার রাজা ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে উঠছে। চারপাশের পাহাড় ভেঙে পড়ছে। দূরে গ্রামের আগুন আরো বেড়ে গেছে। আমি গভীর শ্বাস নিলাম। তারপর মেয়েটার হাতটা আলতো করে ধরলাম। তোমার নামটা এখনো জানি না। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে খুব আস্তে বলল, মেহরিন। আমি মুচকি হাসলাম। সুন্দর নাম। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। রাশেদ, প্লিজ। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি ওকে ছেড়ে যেতে চাই না, কিন্তু হয়তো এটাই আমার ভাগ্য। আমি ধীরে ধীরে তার কপালে হাত রাখলাম। তুমি বলেছিলে না, আলো কখনো হারায় না। সে কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। আমি পিছনে ঘুরে দরজার দিকে তাকালাম। তারপর নূর পাথরটা দুই হাতে শক্ত করে ধরলাম। মুহূর্তের মধ্যে পুরো পাহাড় সাদা আলোয় ভরে গেল। অন্ধকারের রাজা আতঙ্কে চিৎকার করে উঠল, না থাম। পুরো পাহাড় সাদা আলোয় কেঁপে উঠল। আমি অনুভব করলাম নূর পাথরের শক্তি আমার শরীরের ভেতর দিয়ে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। চোখ খুলে রাখা কঠিন হয়ে যাচ্ছিল। অন্ধকারে রাজা পাগলের মতো চিৎকার করছিল, থাম, তুই বুঝতে পারছিস না কি করছিস? আমি দাঁত চেপে দরজার দিকে এগিয়ে যেতে লাগলাম। চারপাশে বাতাস ঝড়ের মতো ঘুরছে, পাথর ভেঙে পড়ছে, কিন্তু এখন আর ভয় লাগছিল না। শুধু একটা চিন্তা, সবকিছু শেষ করতে হবে। পেছন থেকে মেহরিন কাঁদতে কাঁদতে বলল, রাশেদ, প্লিজ ফিরে আসুন। আমার বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু আমি থামলাম না। অন্ধকারের রাজা এবার বিশাল কালো হাত বাড়িয়ে আমার দিকে আঘাত করল। পুরো পাহাড় কেঁপে উঠল। আমি সাদা আলো দিয়ে সেই আঘাত ঠেকিয়ে দিলাম। দুই শক্তির সংঘর্ষে বিকট বিস্ফোরণ হলো। মুহূর্তের জন্য পুরো পৃথিবী যেন থেমে গেল। অন্ধকারে রাজা আতঙ্কে পিছিয়ে গেল। এত শক্তি একজন মানুষের মধ্যে অসম্ভব। ঠিক তখনই আমার মাথার ভেতর বাবার কণ্ঠ ভেসে এলো, আলোকে সম্পূর্ণ জাগাও। আমি চোখ বন্ধ করলাম। তারপর ধীরে ধীরে নূর পাথরটা বুকের কাছে তুললাম। মুহূর্তের মধ্যে অসংখ্য স্মৃতি মাথায় ভেসে উঠতে লাগলো। বাবা, মা, নীলা, মেহরিনের হাসি, সবকিছু একসাথে। আমার চোখ ভিজে উঠল। আমি ফিসফিস করে বললাম, আমাকে শক্তি দাও। হঠাৎ নূর পাথরটা বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে দিল। সাদা আলোর ঢেউ পুরো পাহাড় ছড়িয়ে পড়ল। অন্ধকার রাজা বিকট চিৎকার করে উঠল। তার শরীর ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করেছে। সে গর্জে উঠল, আমি আবার ফিরে আসব। সেন্টেন্স। আমি দরজার সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে দিলাম। দরজার চারপাশে অদ্ভুত সব চিহ্ন জ্বলতে শুরু করলো। মনে হচ্ছিল পাহাড় নিজেই কাঁপছে। মেহরিন আতঙ্কে বলল, দরজা বন্ধ হচ্ছে। অন্ধকারের রাজা মরিয়া হয়ে সামনে এগিয়ে এলো। না, আমাকে বন্দি করতে পারবি না। সে বিশাল কালে শক্তির ঢেউ ছুঁড়ে মারল। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। পরের মুহূর্তেই সাদা আলো সবকিছু গ্রাস করল। বিকট বিস্ফোরণ, পুরো পাহাড় কেঁপে উঠল। আমি অনুভব করলাম শরীরের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কানে শুধু মেহরিনের চিৎকার ভেসে আসছিল, রাশেদ। ধীরে ধীরে চোখ খুলে দেখলাম অন্ধকার রাজা দরজার ভেতরে আটকে যাচ্ছে। সে রাগে চিৎকার করছে, রক্ষক, তুইও আমার সাথে শেষ হয়ে যাবি। আমি দুর্বল গলায় বললাম, যতদিন আলো থাকবে ততদিন অন্ধকার জিততে পারবে না। তারপর বিশাল দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। শেষ মুহূর্তে অন্ধকার রাজার লাল চোখ দুটো মিলিয়ে গেল অন্ধকারে। সবকিছু একদম নিস্তব্ধ। চারপাশের কালো ধোঁয়া মিলিয়ে যেতে শুরু করলো। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল।
আমি হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেলাম। আমার শরীর ঠান্ডা হয়ে আসছে। মেহেরিন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। না না, আপনার কিছু হবে না। আমি দুর্বল হাসলাম। কিন্তু তখনই বুঝতে পারলাম নূর পাথরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। নূর পাথরের আলো ধীরে ধীরে নিভে যেতে লাগলো। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল শরীরের ভেতর থেকে জীবন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। মেহেরি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছিল। রাশেদ, চোখ খুলুন প্লিজ। আমি কষ্ট করে তার দিকে তাকালাম। চাঁদের আলোয় তার মুখটা ভিজে গেছে চোখের পানিতে। আমি দুর্বল গলায় বললাম, সব শেষ হয়েছে? সে কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। হ্যাঁ, দরজা বন্ধ হয়ে গেছে। আমি হালকা হাসলাম। দূরে তাকিয়ে দেখলাম আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কালো মেঘ মিলিয়ে যাচ্ছে। গ্রামের আগুনও কমে এসেছে। হয়তো মানুষ বেঁচে গেছে। আমার বুকের ভেতর শান্তি নেমে এলো, কিন্তু শরীরটা আরো ঠান্ডা হয়ে আসছিল। মেহরিন আতঙ্কিত হয়ে বলল, না, আপনার শরীর এত ঠান্ডা কেন? আমি উত্তর দিতে পারলাম না। হঠাৎ নূর পাথরটা পুরোপুরি নিভে গেল, আর সেই মুহূর্তে আমার বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হলো। আমি কাশতে কাশতে রক্ত বের করলাম। মেহরিন চিৎকার করে উঠল। না, সে কাঁপা হাতে আমার মুখ ধরল। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। আমি কষ্টে হাসলাম। মনে হয় আমার সময় শেষ। সে মাথা নাড়তে লাগলো। না, আমি আপনাকে মরতে দেব না। হঠাৎ তার চারপাশে নীল আলো জ্বলতে শুরু করলো। আমি বিস্ময়ে তাকালাম। মেহরিন চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে লাগলো। তার হাত থেকে নীল আলোর রেখা বের হয়ে আমার শরীরে ঢুকতে লাগলো। কিন্তু কয়েক সেকেন্ড পর সে ব্যথায় কেঁপে উঠল। তার ঠোঁট দিয়ে রক্ত বের হয়ে এলো। আমি আতঙ্কিত হয়ে বললাম, থামো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে হারাতে পারবো না। আমি দুর্বল হাতে তার হাত ধরলাম। নিজেকে শেষ করে দিও না। ঠিক তখনই পাহাড়ের চারপাশে অদ্ভুত আলো জ্বলে উঠল। চারদিকে অসংখ্য ছোট ছোট সাদা আলোর গোলা ভেসে বেড়াচ্ছে। মেহরিন অবাক হয়ে চারপাশে তাকাল। এগুলো... হঠাৎ সেই আলোগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমার গলার নিভে যাওয়া নূ পাথরটা আবার হালকা জ্বলতে শুরু করলো। তারপর চারপাশে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, রক্ষকের আত্মত্যাগ বৃথা যায় না। আমার বুক কেঁপে উঠল। এই কণ্ঠ... বাবা? সেন্টেন্স। আমি আতঙ্কিত চোখে চারপাশে তাকালাম। সাদা আলোগুলোর মাঝখানে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হলো। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। বাবা! তিনি আগের মতোই দাঁড়িয়ে আছেন, মুখে শান্ত হাসি। আমার চোখ ভিজে উঠল। বাবা! মেহরিন বিস্ময়ে ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? বাবা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলেন। তারপর নিচু হয়ে আমার মাথায় হাত রাখলেন। তুই নিজের ভাগ্য পূরণ করেছিস, রাশেদ। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি পারলাম। তিনি মুচকি হাসলেন। আলো সবসময় পথ খুঁজে নেয়। ঠিক তখনই নূর পাথরটা আবার তীব্র আলো ছড়াতে শুরু করলো। নূর পাথরটা আবার তীব্র আলো ছড়াতে শুরু করলো। পুরো পাহাড় সাদা আলোয় ভরে গেল। আমার শরীরের ভেতরে উষ্ণ একটা শক্তি অনুভব করলাম। মনে হচ্ছিল মৃত্যুর ঠান্ডা অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। মেহরিন বিস্ময়ে আমার দিকে তাকিয়েছিল। এটা অসম্ভব। বাবা শান্ত চোখে আমার দিকে তাকালেন। নূরের রক্ষক কখনো সত্যিকারের একা হয় না। আমি কাঁপা গলায় বললাম, বাবা, আপনি কোথায় ছিলেন এতদিন? তিনি হালকা হাসলেন। যেখানে সব রক্ষক শেষ পর্যন্ত যায়। তার কণ্ঠে এমন শান্তি ছিল যে আমার বুক হঠাৎ ভারী হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ মুহূর্ত না। বাবা ধীরে ধীরে মেহরিনের দিকে তাকালেন। তুমি ওকে একা ছেড়ে যাওনি, এজন্য ধন্যবাদ। মেহরিন চোখ ভেজা অবস্থায় মাথা নিচু করল। আমি শুধু ওকে বাঁচাতে চেয়েছিলাম। বাবা আবার আমার দিকে তাকালেন। রাশেদ, এখনো সব শেষ হয়নি। আমার বুক ধক করে উঠল। মানে? তিনি পাহাড়ের দরজার দিকে তাকালেন। দরজাটা এখন পুরোপুরি বন্ধ, কিন্তু দরজার ফাঁক দিয়ে এখনো হালকা কালো ধোঁয়া বের হচ্ছে। অন্ধকারের রাজা বন্দী হয়েছে, কিন্তু অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না।
আমি ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম। শরীরের ব্যথা অনেকটা কমে গেছে। বাবা বললেন, এখন থেকে নূরের ভার তোর ওপর। আমার বুক কেঁপে উঠল। আমি পারবো? তিনি মুচকি হাসলেন। আজ তুই যা করেছিস তারপরেও এই প্রশ্ন করছিস? আমার চোখ ভিজে উঠল। হঠাৎ চারপাশের সাদা আলোগুলো আরো উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। বাবার অবয়ব ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। আমি আতঙ্কিত হয়ে বললাম, না, আপনি চলে যাচ্ছেন। তিনি শান্ত গলায় বললেন, আমার সময় শেষ বাবা। আমি কাঁপা হাতে তাকে ধরতে গেলাম, কিন্তু আমার হাত আলো ভেদ করে চলে গেল। বুকের ভেতর তীব্র কষ্ট অনুভব করলাম। ছোটবেলায় বাবাকে হারানোর পর আজ প্রথমবার তাকে দেখলাম, আর এখন আবার হারাতে হচ্ছে। বাবা ধীরে ধীরে বললেন, তোর মা আর বোনের কাছে ফিরে যা। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি শেষবারের মতো হাসলেন, আর মনে রাখিস, আলো কখনো ভয় পায় না। তারপর ধীরে ধীরে তার অবয়ব সাদা আলোয় মিলিয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। মেহরিন ধীরে ধীরে আমার পাশে এসে বসল। তার চোখেও পানি। আমি নিচু গলায় বললাম, আমি আবার তাকে হারালাম। মেহরিন আলতো করে আমার হাত ধরল, কিন্তু এবার তিনি গর্ব নিয়ে গেছেন। আমি চোখ বন্ধ করলাম। হয়তো সত্যিই তাই। সেন্টেন্স খুঁজার প্রথম আলো দেখা গেল। রাত শেষ হয়ে আসছে। চারপাশের অন্ধকার পুরোপুরি মিলিয়ে যাচ্ছে। মেহরিন ধীরে বলল, আপনার পৃথিবী বেঁচে গেছে। আমি তার দিকে তাকালাম। চোখে নিচে ক্লান্তি, কিন্তু মুখে শান্ত হাসি। আমি মৃদু গলায় বললাম, আমাদের পৃথিবী। আমার কথাটা শুনে মেহরিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে হাসল। সেই হাসির ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের উপর ছড়িয়ে পড়ছিল। রাতের ভয়ঙ্কর অন্ধকার যেন কখনো ছিলই না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীর এখনো দুর্বল, কিন্তু বুকের ভেতরে আগের মতো ভয় নেই। মেহরিন বলল, চলুন, আপনার পরিবার অপেক্ষা করছে। হঠাৎ মায়ের কথা মনে পড়তেই বুক কেঁপে উঠল। আমি দ্রুত পাহাড় থেকে নিচে নামতে শুরু করলাম। মেহরিনও আমার পাশে হাঁটছিল। পথে চারদিকে ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছিল। অনেক গাছ শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে, কিন্তু অন্ধকারে উপস্থিতি আর নেই। কিছুক্ষণ পর আমরা গ্রামের কাছে পৌঁছে গেলাম। দূর থেকে মানুষের কণ্ঠ ভেসে আসছে। কেউ আগুন নেভাচ্ছে, কেউ আহতদের সাহায্য করছে। আমার বুক ধুকপুক করতে লাগলো। আমি দৌড়ে নিজের বাড়ির দিকে গেলাম। আমাদের ছোট্ট কুড়েঘরটা অর্ধেক পুড়ে গেছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, মা! ভেতর থেকে কাশির শব্দ এলো। তারপর দরজা সরিয়ে মা বেরিয়ে এলেন। আমি চোখের পানি আটকাতে পারলাম না। মা! আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মা কাপা হাতে আমার মুখ ছুঁয়ে বললেন, তুই বেঁচে আছিস। তার চোখেও পানি। ঠিক তখনই ছোট্ট নীলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ভাইয়া! আমি ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে মনে হল সব যুদ্ধ সার্থক। মা হঠাৎ আমার পেছনে তাকালেন। মেহরিন কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তার সাদা পোশাক সকালে আলোয় আরো উজ্জ্বল লাগছিল। মা অবাক হয়ে বললেন, এই মেয়েটাকে? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। কিভাবে সব বুঝাবো? শেষ পর্যন্ত শুধু বললাম, ও আমাদের জীবন বাঁচিয়েছে। মেহরিন হালকা মাথা নিচু করল। মা কৃতজ্ঞ চোখে তার দিকে তাকালেন। তোমাকে ধন্যবাদ মা। মেহরিন শান্ত গলায় বলল, আপনার ছেলে না থাকলে আজ কেউই বাঁচত না। আমি অস্বস্তিতে চোখ নামিয়ে ফেললাম। গ্রামের মানুষ ধীরে ধীরে আমাদের চারপাশে জড়ো হতে লাগলো। সবাই আতঙ্কিত, বিভ্রান্ত। কেউ জানে না গত রাতে আসলে কি হয়েছে। ঠিক তখন গ্রামের বৃদ্ধ মুরব্বী আমার দিকে তাকিয়ে বললেন, রাশেদ, কাল রাতে আকাশে যে আলো দেখা গিয়েছিল সেটা কি ছিল? আমি কিছু বললাম না, কারণ সত্যিটা কেউ বিশ্বাস করবে না। মেহরিন ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়াল। তারপর খুব আস্তে বলল, সবাইকে সব সত্য জানার দরকার নেই। আমি তার দিকে তাকালাম। হয়তো ঠিকই বলেছে,
কিছু সত্য শুধু অন্ধকার আর আলোর মাঝেই লুকিয়ে থাকে। সেদিন পুরো গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। মানুষ ক্ষতি সামলাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার জীবন আর আগের মতো থাকবে না। কারণ এখন আমি জানি অন্ধকার সত্যি আছে, আর সেই অন্ধকার একদিন আবার ফিরেও আসতে পারে। সূর্য তখন পুরোপুরি উঠে গেছে। আমি মেহরিনের দিকে তাকিয়ে বললাম, এখন তুমি কোথায় যাবে? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, সম্ভবত আমার জগতে ফিরে যেতে হবে। মেহরিনের কথাটা শুনে আমার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত শূন্যতা অনুভব হলো। তোমার জগতে ফিরে যেতে হবে। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। সকালের নরম আলোয় তাকে আগের চেয়েও অদ্ভুত সুন্দর লাগছিল, কিন্তু তার চোখের ভেতরে গভীর কষ্ট লুকিয়েছিল। আমি নিচু গলায় বললাম, তাহলে তুমি চলে যাবে? মেহরিন ধীরে মাথা নিচু করল। আমার জগৎ এখন ধ্বংস হয়ে গেছে, আমাকে ফিরে গিয়ে সব ঠিক করতে হবে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। কয়েকদিন আগেও আমি তাকে চিনতাম না, অথচ এখন মনে হচ্ছে সে চলে গেলে আবার সব ফাঁকা হয়ে যাবে। নীলা কৌতূহলী চোখে মেহরিনের দিকে তাকিয়ে বলল, আপু, তুমি কি আবার আসবে? মেহরিন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নীলার মাথায় হাত বুলিয়ে হালকা হাসল। হয়তো। আমি বুঝতে পারছিলাম এই হয়তোর ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে। সারাদিন গ্রামের মানুষ ক্ষয়ক্ষতি সামলাতে ব্যস্ত ছিল। কেউ ভাঙা ঘর ঠিক করছে, কেউ আহতদের সেবা করছে। আমি আর মেহরিন গ্রামের পাশের পুকুরের ধারে এসে বসেছিলাম। সেই একই পুকুর যেখানে প্রথম ওকে দেখেছিলাম। চারপাশে এখন শান্ত নীরবতা, পাখির ডাক শোনা যাচ্ছে। আমি পানির দিকে তাকিয়ে বললাম, সেদিন যদি তোমার কান্নার শব্দ না শুনতাম। মেহরিন হালকা হাসল। তাহলে হয়তো পৃথিবীটাই শেষ হয়ে যেত। আমি মুচকি হাসলাম। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ। হঠাৎ মেহরিন খুব আস্তে বলল, আপনি কখনো আমাকে ভয় পেয়েছিলেন? আমি তার দিকে তাকালাম। শুরুতে পেয়েছিলাম। সে নিচু গলায় বলল, এখন? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, এখন তোমাকে হারানো ভয় পাই। মেহরিনের চোখ ভিজে উঠল। সে মুখ ঘুরিয়ে নিল। আমি বুঝতে পারছিলাম ও কষ্ট পাচ্ছে। ঠিক তখনই বাতাসে অদ্ভুত নীল আলো ভেসে উঠল। আমরা দুজনেই চমকে উঠলাম। আলোগুলো ধীরে ধীরে এক জায়গায় জড়ো হয়ে একটা গোল দরজার মতো তৈরি করলো। মেহরিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরা এসেছে? আমি কাপা গলায় বললাম। তারা? আমার জগতের রক্ষীরা। আলোর ভেতর থেকে তিনজন সাদা পোশাক পরা মানুষ বেরিয়ে এলো। তাদের চারপাশে নীল আলো ঘুরছে। তারা মেহরিনকে দেখেই মাথা নিচু করল। রাজকন্যা? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তাদের একজন বলল, আপনাকে ফিরতে হবে, রাজ্য আপনার অপেক্ষায় আছে। মেহরিন ধীরে মাথা নাড়ল। তারপর সে আমার দিকে তাকাল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমার বুক ভেঙে দিচ্ছিল। আমি কষ্টে বললাম, তাহলে এটাই বিদায়? সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। তার চোখে পানি চিকচিক করছে। হয়তো সব গল্পের শেষ একসাথে হয় না। আমার বুকটা হঠাৎ খুব ভারী হয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। সেন্টেন্স মেহরিন কাঁপা হাতে আমার গলার নিভে যাওয়া নূর পাথরটা ছুঁয়ে দিল। মুহূর্তের জন্য পাথরটা আবার হালকা জ্বলে উঠল। সে মৃদু হেসে বলল, যতদিন এটা আপনার কাছে থাকবে আমি আপনাকে ভুলব না। আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে বললাম, আমিও না। চারপাশের নীল আলো ধীরে ধীরে আরো উজ্জ্বল হয়ে উঠছিল। সময় শেষ হয়ে আসছে। চারপাশের নীল আলো ধীরে ধীরে আরো উজ্জ্বল হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম মেহরিন চলে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার মন কিছুতেই সেটা মানতে চাইছিল না। পুকুরের পানিতে সকালের আলো ঝিলমিল করছে, বাতাসে অদ্ভুত শান্তি, অথচ আমার বুকের ভেতর যেন ঝড় বইছে। মেহরিন ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়াল। তার চোখে পানি চিকচিক করছে। আমি নিচু গলায় বললাম, তুমি গেলে আবার কি সব আগের মতো হয়ে যাবে? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, না, কারণ কিছু মানুষ আমাদের জীবন বদলে দেয় চিরতরের জন্য। আমার গলা শুকিয়ে গেল।
আমি হাসার চেষ্টা করলাম। তাহলে তুমি আমার জীবন বদলে দিয়েছ। মেহরিনের ঠোঁটে হালকা কাঁপা হাসি ফুটে উঠল। পেছনে দাঁড়িয়ে থাকা রক্ষীরা আবার বলল, রাজকন্যা, আমাদের ফিরতে হবে। মেহরিন ধীরে মাথা নাড়ল। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, রাশেদ, একটা কথা মনে রাখবেন। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। সে খুব আস্তে বলল, অন্ধকার আবার ফিরবে, হয়তো অনেক বছর পর, হয়তো আরো ভয়ঙ্কর রূপে। আমার বুক ধক করে উঠল। তাহলে? সে আমার গলার নূর পাথরটা আলতো ছুঁয়ে দিল। তখন আলোকে আবার জাগাতে হবে। আমি পাথরটার দিকে তাকালাম। এখন সেটা নিস্তব্ধ, কিন্তু জানি এর ভেতরে এখনো শক্তি ঘুমিয়ে আছে। মেহরিন ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। আমার বুকের ভেতর কষ্ট বাড়ছিল। আমি হঠাৎ বললাম, মেহরিন। সে থেমে গেল। আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, আমি যে কখনো তোমাকে দেখতে চাই তাহলে? তার চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। রাতে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে তাকাবেন। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সে আবার বলল, আমি সেখানেই থাকব। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেহরিন ধীরে ধীরে নীল আলোর দরজার সামনে গিয়ে দাঁড়াল। তার সাদা পোশাক বাতাসে উড়ছে, ঠিক যেন কোনো স্বপ্ন। সে শেষবারের মতো আমার দিকে তাকাল। সেই দৃষ্টিতে হাজারটা না বলা কথা লুকিয়েছিল। তারপর খুব আস্তে বলল, বিদায় রক্ষক। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি কষ্টে বললাম, বিদায় মেহরিন। পরে মুহূর্তেই নীল আলো পুরো জায়গাটা ঢেকে ফেলল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পর যখন চোখ খুললাম, মেহরিন আর নেই। শুধু হালকা নীল আলোর কিছু কণা বাতাসে ভাসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল বুকের একটা অংশ হারিয়ে গেছে। হঠাৎ বাতাসে মেহরিনের পরিচিত সুগন্ধ ভেসে এলো, আর খুব দূর থেকে যেন তার কণ্ঠ শুনতে পেলাম, আলো কখনো হারায় না। আমি ধীরে ধীরে আকাশের দিকে তাকালাম। সকালের সূর্য পুরো পৃথিবী আলোকিত করে ফেলেছে। অন্ধকার চলে গেছে। গ্রাম আবার শান্ত। মানুষ আবার নতুন করে বাঁচতে শুরু করবে। আর আমি আর শুধু গরিব কাঠুরে রাশেদ নেই। আমি এখন নূরের শেষ রক্ষক। অনেক বছর পরেও গ্রামের মানুষ সেই রাতের গল্প বলবে। কালে অন্ধকার, আকাশ ভরা আলো, আর এক রহস্যময় মেয়ের গল্প। কেউ বিশ্বাস করবে, কেউ করবে না, কিন্তু আমি জানি সবকিছু সত্যি ছিল। কারণ আজও গভীর রাতে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে তাকালে আমার মনে হয় মেহরিন এখনো আমাকে দেখছে। আজকের রহস্যময় ও আবেগঘন গল্প নূরের শেষ রক্ষক যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানান আপনার সবচেয়ে প্রিয় চরিত্র কে ছিল, রাশেদ নাকি মেহরিন? আর আপনি কি চান এই গল্পের সিজন 2 আসুক? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন রহস্যময়, হরর ও ফ্যান্টাসি গল্প সবার আগে দেখতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অসাধারণ গল্পের অংশ হতে পারে। মনে রাখবেন, অন্ধকার যতই শক্তিশালী হোক, আলো কখনো হারায় না। আবার দেখা হবে নতুন এক রহস্যময় গল্পে।